আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তারেক সহ সব আসামি খালাস। পুরো বিচার প্রক্রিয়া ছিল প্রতিহিংসামূলক, আপিল বিভাগের পর্যবেক্ষণ। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন। নতুন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে প্রস্তাবনা বাস্তবায়নের আশা ডক্টর ইউনূসের। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে প্রথম মামলা, আসামি আরও 123 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বিতর্কিত কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। এবং অবৈধ মোবাইল ফোন সেটের দাপটে ঝুঁকিতে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, অপব্যবহারে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ সকালে এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষ থেকেই বিচার করা হয়েছিল। মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছর এবং তারেক রহমান সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। পরে আপিল করেন বেগম খালেদা জিয়া সহ 3 আসামি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জন আপিল করেননি। 4 দিন শুনানি শেষে বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, রায়টি সর্বসম্মত সিদ্ধান্তে দেয়া হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি নিরপরাধ। মামলায় আইনের অপপ্রয়োগ আর পুরো বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন, এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজের যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। মামলাটি প্রতিহিংসামূলক ছিল বলে স্বীকার করেছে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনও। দুদকের আইনজীবী বলেন, মামলাটি শুরুর দিকেই বাতিল করা যুক্তিসঙ্গত ছিল। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। 4 দিন শোনার পরে আজকে রায় দিচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে, আমার মনে হয় দ্যাট ইজ রাইট। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় 5 বছরের সাজা হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। 2 বছর 1 মাস 13 দিন জেল খাটার পর নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। এতিমদের টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 1.5 দশক ধরে নানা রকম তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় এই মামলার গতিপথ। মামলার বাদী দুদক আদালতকে জানায়, খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো তথ্য উপাত্ত এ মামলায় ছিল না। আজ খালেদা জিয়াকে নিরপরাধ বলে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
ঐক্যমতের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চাকা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির পুনরুত্থানের স্বপ্ন সঠিকভাবে ধারণ করতে পারাটাই সংস্কার প্রস্তাবের বিবেচ্য বিষয় বলে বলেছেন তিনি। দুপুরে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা নানা পক্ষের মতামতের ভিত্তিতে 3.5 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের ক্ষমতা, কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন 4 সংস্কার কমিশনের প্রধান। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল 11:30টার দিকে সদস্যদের নিয়ে এক এক করে প্রতিবেদন জমা দেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশনের প্রধানরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তার প্রতিফলন থাকতে হবে সংস্কার প্রস্তাবে। আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য, কেউ এটা তো স্বীকার করবে। কিন্তু আজকের গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্য। আমরা মানুষের মনোভাবকে, মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা, সেগুলো মূল প্রশ্ন। অংশীজনদের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই রকম চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টারটা নিতে হবে জাতীয় কমিটমেন্ট, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে, ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হলে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা। আমাদের পদ্ধতির পরিবর্তন দরকার, আমাদের প্রতিষ্ঠানে পরিবর্তন দরকার, আইনি কাঠামোতে পরিবর্তন দরকার, অনেক পরিবর্তন দরকার। সবচেয়ে বড় দরকার আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তো আমরা চেষ্টা করছি আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এমন কতগুলো প্রস্তাব করা যেগুলো আমাদের যেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন এখন, সেগুলোর উত্তরণের পথে একটা ভূমিকা রাখবে। সংবিধানে এমন সব ব্যবস্থা করা হয়েছে যেগুলো আসলে এই গণতান্ত্রিক জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা তৈরি করা যাচ্ছে না, বরঞ্চ ক্রমাগতভাবে 17টা সংশোধনের মধ্যে দিয়ে আমরা সেখান থেকে সরে এসেছি। গত 16 বছর আমরা তো তাই দেখলাম। তাহলে কি করতে হবে? আমাদের প্রস্তাব থাকা উচিত, সুপারিশটা থাকা উচিত, রাজনৈতিক দলগুলোর চেষ্টাটা থাকা উচিত একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক ব্যবস্থা। 3 মাসের বেশি সময় ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশনগুলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের কোনো শাসক ভবিষ্যতে যেন নির্মম হতে না পারে সেজন্য সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বাংলা একাডেমিতে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রকল্পের আয়োজনে জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, এমন বিচার করা হবে যাতে ভবিষ্যতে এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ না থাকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা সুবিচার আমরা নিশ্চিত করবই। আমি মনে করি অনেক কথা বলবে এই সরকারের। আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আপনাদের স্যাক্রিফাইসের বিনিময়ে। আমরা এখানে আসছি, প্রধান দায়িত্ব আমাদের সুবিচার নিশ্চিত করা, এবং আমাদের ইনশাআল্লাহ এত অকাট্য প্রমাণ আছে, এত সাক্ষী আছে, ডিউ প্রসেস মেনটেইন করেই আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব বিচার করতে পারবো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আরও 123 জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সদরের উত্তর ললিতাবালি এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে তহমুল ইসলাম। মামলা দায়েরের পর তহমুল জানান তিনি বিএনপির কর্মী। আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলাটি দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা আর 2 নম্বরে রয়েছেন শেখ রেহানা। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল আল মামুন। তৈমুল ইসলাম যে 4 আগস্ট আহত হয়, আহত হওয়ার প্রেক্ষিতে সে গত 14 তারিখে 14/1/2025 তারিখে একটি এজাহার দায় করে। এজাহার দায় করার পরে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি তদন্তাধীন। নাটোরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় 7 বছরের সাজা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ মামলা থেকে অব্যাহতি পাওয়ায় তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির আরও 67 নেতাকর্মী। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক AFM মারুফ চৌধুরী এই রায় দেন। 2004 সালের 7 ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গায় রামসার গাজীপুর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান মামলাটি দায়ের করেন। এরপর 2007 সালের 26 জুলাই দুলু সহ 68 জনকে 3টি ধারায় 7 বছরের সাজা দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। এর বিরুদ্ধে আপিল করা হলে বিচারক আজ এই রায় দেন বলে জানান দুলুর আইনজীবী শরীফুল হক মুক্তা। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে সব আসামিকে 12 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সাজার অধিক সময় কারাগারে থাকায় তাদের দ্রুত কারামুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম সকালে এই রায় দেন। এছাড়া মামলায় উল্লেখিত অর্থের দ্বিগুণ অর্থাৎ 4,515,57,54,454 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা 6 মাসের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। গত বছর 28 নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও রায়ের কপি প্রস্তুত না হওয়ায় 15 জানুয়ারি রায়ের দিন ধার্য করে আদালত। পুলিশ সহ যেসব সরকারি কর্মকর্তা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে একে একে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাগলকাণ্ডের মতিউরের মতো অন্যান্যরা ধরা পড়বে বলে জানান তিনি। রাজধানীর খিলগাঁয়ে আনসার ভিডিপির সদর দপ্তরে বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। পুলিশ বাহিনীর যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, একজন ওসি পালিয়ে গেছে, তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। আনসার সদস্যদের চাকুরিতে আর বিরতি থাকবে না। অন্য বাহিনীর মতো তারাও নিয়মিত সদস্য হিসেবে চাকরি করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আলোচিত ছাগল কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি 3টি মামলা দায়ের করে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লাইলা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে প্রথম
আসামি করা হয় লায়লা কানিজ ও মতিউর রহমানকে। এর আগে গত 15 ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 11,18,86,120 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআর এর সদস্য এবং কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হবে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শুক্রবার নাগাদ খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা রিপোর্ট পর্যালোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার সুস্থতার জন্য শুক্রবার দোয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। 8 তারিখ থেকে আজকে 14 তারিখ 6 দিন, তার মধ্যে সপ্তাহের মধ্যে 2 দিন হলিডে ছিল। কাজেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে, প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে। কাজেই সবকিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে। পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যে হবে কিনা, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিতে পারবেন যে কি ধরনের চিকিৎসা করা যাবে। আপনারা যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন, এবং আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকল্যান্ড মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি। অবৈধ মোবাইল ফোন সেটের দাপটে ঝুঁকিতে পড়েছে দেশের হ্যান্ডসেট নির্মাণের বিনিয়োগকারীরা। একই সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, অথচ বৈধ মোবাইল ফোনের আমদানি ও বিক্রি প্রতিরোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর রয়েছে NEIR সিস্টেম। সংশ্লিষ্টরা বলছেন, হাতে থাকা এই প্রযুক্তি হতে পারে বিনিয়োগকারীদের রক্ষা কবচ। ফজলে রাব্বির রিপোর্ট। সরকার ঘোষিত বিপুল কর সুবিধার ফলে 2017-18 অর্থ বছর থেকে দেশে মোবাইল ফোনের উৎপাদন বাড়তে থাকে উল্লেখযোগ্য হারে। সেই সাথে বাড়তে থাকে বিনিয়োগ। দেশীয় 17টি মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের এ খাতে বিনিয়োগ প্রায় 2000 কোটি টাকা। সরকারের রাজস্ব আয় হয় বছরে 1200 কোটি টাকা। তবে মোবাইল শিল্প সংশ্লিষ্টদের হিসাব বলছে, বাজারের 40% অবৈধ ও নকল হ্যান্ডসেটের দখলে। এসব নকল ও অবৈধ মোবাইল সেট ঝুঁকিতে ফেলছে সম্ভাবনাময় এই খাতকে। মোবাইল ফোনের যে টেকনোলজি প্রোডাক্ট, যে NEIR যে AMIA নাম্বারগুলো আমরা BTS থেকে অ্যাপ্রুভ পাচ্ছি, সেই AMI নাম্বারগুলো বাজারে শুধু অ্যাক্টিভ থাকুক, হোয়াইট লিস্টিং থাকুক। যেগুলো বাইরে থেকে গ্রে ইম্পোর্ট হচ্ছে, যেগুলো কোনোভাবে ভ্যাট দেওয়া হচ্ছে না, ট্যাক্স দেওয়া হচ্ছে না, কাস্টম ডিউটি দিচ্ছে না, অবৈধভাবে হ্যান্ডসেট আসছে, সেগুলো বাংলাদেশের নেটওয়ার্কে যাতে অ্যাক্টিভ না হয় সেটা প্রসেস করার জন্য, NEIRটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং কিন্তু গভর্নমেন্ট আমাদের সাথে এগ্রি। শুধু তাই নয়, এসব অবৈধ হ্যান্ডসেট নিরাপত্তা ঝুঁকির কারণও হতে পারে বলে মনে করছেন টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞরা। অবৈধ ও নকল হ্যান্ডসেট ব্যবহারের লাগাম টেনে ধরতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি BTRC রয়েছে অত্যাধুনিক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR প্রযুক্তি। BTRC এর ব্যাপারে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল NEIR নামে, যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হ্যান্ডসেট ইউজারকে সেটা রেজিস্টার করতে হতো। আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মটা যদি চালু হয়, তাহলে এই অবৈধ পথে আসা মোবাইল সেট আনা বন্ধ হবে। বাংলাদেশের অবৈধ ফোন যদি বন্ধ না করা যায়, যে ইনভেস্টররা আছে তাদেরও বিপাকে পড়েছে। তো এই ব্যাপারে অতি দ্রুত BTRC কে এই সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া উচিত। দেশে মোবাইল ফোনের বাজার প্রায় 15,000 কোটি টাকা। এই শিল্পে সরাসরি জড়িত 3 থেকে 4 লাখ মানুষ। সব দিক বিবেচনায় BTRC রেজিস্ট্রেশন ছাড়া অবৈধ মোবাইল সেট ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ DMP। এরই মধ্যে অভিযান চালিয়ে অনেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, প্রতারণার মাধ্যমে 3 কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাতের অভিযোগে 5 প্রতারককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 4টি গাড়ি। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব প্রতারককে আটক করা হয়। তেজগাঁও বিভাগের ডিসি আরও বলেন, সংঘবদ্ধ
ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে তৎপর রয়েছে পুলিশের একাধিক টিম। ব্লক রেড দিয়ে প্রায় 40 জন কিশোর গ্যাং এবং ছিনতাইকারী, চাঁদাবাজ এরকম 40 জনকে আমরা কিন্তু সেদিন আটক করে আমরা তাদেরকে আইনের আওতায় এনেছি। এখন আমাদের সেখানে টহল টিম, ফুড পেট্রোল সেই সাথে শুরু করে সেখানে বিভিন্ন জায়গায় আমরা টেম্পোরারি চেকপোস্টের ব্যবস্থা করেছি। তার ফলে বিগত সময়ের চেয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, গতরাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। তাকে ফেরত আনার জন্য বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবির অধিনায়ক। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি রিসোর্ট। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে আগুন নিয়ন্ত্রণে আনতে উন্নত মানের কোনো যন্ত্র বা ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের। গতরাত ২:৩০টার পর সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাধারণত দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে থেকে, যা থেকে এই ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় অনেক আইন, নীতি ও পরিকল্পনা থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। আইনের ফাঁকফোকর দিয়ে মুষ্টিমেয় একটি গোষ্ঠীকে সব সময় সুবিধা দিয়েছে বিগত সরকারগুলো। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাপার ২৫ বছরের পরিবেশ রক্ষায় অর্জন ও চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাপার সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। এ সময় বর্তমান সরকারকে পরিবেশ সংক্রান্ত আইন ও নীতিমালা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পরিবেশবিদ ও অংশীজন নিয়ে যৌথভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আগামী ১৭ থেকে ১৮ জানুয়ারি আয়োজিত সম্মেলনে বাপার ২৫ বছরের কর্মকাণ্ডের পর্যালোচনা এবং ভবিষ্যতের জন্য লক্ষ্য এবং কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয় আয়োজকরা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভরা মৌসুমেও ফুলকপির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। সরবরাহ বেশি থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা। দীর্ঘমেয়াদী লোকসান এড়াতে বিদেশে রপ্তানির বিকল্প নেই বলে মনে করছেন কৃষি বিপণন অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধি উম্মা ফাতেমা রোজিনার রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার উজালপুর, কুলবাড়িয়া, হরিরামপুর, বামুনপাড়া, শোলমারি, গাংনীসহ বিভিন্ন এলাকায় এভাবেই ফুলকপি নষ্ট করে ফেলছেন কৃষকরা। নিজের কষ্টার্জিত ফসল বিক্রি করতে না পারার ক্ষোভ জানান তারা। 2 টাকা কেজি দরেও ক্রেতা পাওয়া যাচ্ছে না এসব ফুলকপির। এতে উৎপাদন খরচ দূরের কথা, পুঁজিও উঠছে না তাদের। আমার যে জমিটা 25 কাঠা জমিতে 40,000 টাকা খরচ হয়েছে, আমার 4,000 টাকা আসবে না। মানুষে আর কিছু করার নাই, এখন ঘরে তো ছাগল বেশি পাওয়া দেওয়া নাই। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে ফুলকপি উৎপাদনে বিঘা প্রতি খরচ 35 থেকে 40,000 টাকা। অথচ 1 বিঘা ফুলকপি বিক্রি করে 2 থেকে 3,000 টাকাও পাচ্ছেন না কৃষকরা। একদিকে সার, তেল, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে ফসলের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিশেহারা কৃষক। এই সারের দোকানে 4 লাখ থেকে 5 লাখ টাকা দিনা, এখন আমি বিপদে পড়ে গেছি। এখন কিভাবে এই দিনা শোধ করবেন বলেন? ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে ফুলকপির সরবরাহ বেশি থাকায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এই কপি আমরা মুকামে পাঠাছি, গাড়ি ভাড়া আমাদের পকেট থেকে দিতে হবে, গাড়ি ভাড়া আমাদের লস। কপি টপি আমরা আর এরকম লোড করবো না চিন্তা ভাবনাতে আছি। আমরা ব্যবসায়িক, প্রত্যেকটা ব্যবসায়িক মার খাইছে এবছরে। আপাতত ক্ষতি পুষিয়ে নিতে দেশের বিভিন্ন সুপার শপে ফুলকপি বিক্রির চেষ্টা করছে কৃষি বিপণন অধিদপ্তর। তবে ভরা মৌসুমে সবজি রপ্তানি করতে পারলে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান মিলবে। মেহেরপুরেও আমাদের মাঠকে মাঠ ফুলকপি রয়ে গেছে এবং সেটা অবিকৃত। এর মাঝে আমরা হলো স্বপ্ন সুপার শপের সাথে যোগাযোগ করে আমরা মেহেরপুর থেকে প্রায় 10,000 পিস ফুলকপি বিক্রির ব্যবস্থা করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে। চলতি মৌসুমে জেলায় 1,500 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবে আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে চিটাগং ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটি CIU এর সমাবর্তন। প্রতিষ্ঠানটির চট্টগ্রাম ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে CIU এর বিভিন্ন অনুষদের 2189 শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া অসামান্য কৃতিত্বের জন্য 14 জন শিক্ষার্থীকে দেয়া হবে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইয়াং ওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং CEO কিয়া সাং। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGS এর সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এবার পার্টেক্স খেলার খবর। ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার খেলা দিয়ে আগামীকাল দুপুরে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর চট্টগ্রাম পর্ব। সংগ্রামী স্বাগতিক চিটাগং কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। চট্টগ্রাম পর্ব সামনে রেখে বন্দরনগরী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছেন ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। এদিকে BPL কে সামনে রেখে শুরু হয়েছে টিকিট বিক্রি। MA আজিজ স্টেডিয়ামে সাগরিকা মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখায় চলছে টিকিট বিক্রির কার্যক্রম। তবে MA আজিজ স্টেডিয়ামের টিকিট বিক্রি সকাল 10:30 থেকে শুরু হওয়ার কথা থাকলেও টিকিট প্রতি ভ্যাট আদায়ের কারণে নির্ধারিত সময়ে বিক্রি শুরু করা যায়নি। এ সময় অনুশীলনে যাওয়ার জন্য খুলনা টাইগার্সের বাস হোটেল থেকে বের হতে গেলে আটকে দেয় টিকিট প্রত্যাশীরা। পরে দুপুর 12:15টায় টিকিট বিক্রি শুরু হয়। বাংলাদেশের আজকের ক্রিকেটের উন্নতিতে অন্যতম অবদান আরাফাত রহমান কোকর, এমন মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সকালে মিরপুরের সিটি ক্লাব মাঠে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের উদ্বোধনের সময় বোর্ড প্রধান জানান, এ ধরনের আয়োজন দেশ বদলাতে পারে। 12 দল নিয়ে ঢাকার 2 মাঠে চলবে ম্যাচগুলো। 19 জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেরা 2 দল মুখোমুখি হবে T20 ক্রিকেটের ফাইনাল ম্যাচে। দুই গোলে এগিয়ে থেকেও ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের সাথে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। এতে সেরা 4-এ ওঠার সুযোগ হারালো পেপ গার্দিওলার দল। আগের ম্যাচে FA কাপে সালফোর্ডকে 8-0 গোলে বিধ্বস্ত করে বর্তমান চ্যাম্পিয়ন ফেভারিট হিসেবেই মাঠে নামে। ফিল ফোডেনের গোলে 66 মিনিটে এগিয়েও যায় তারা। এরপর 78 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্ট্রাইকার, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 82 মিনিটে উইসারের গোলে ব্যবধান কমায় ব্রেন্টফোর্ড। এরপর ইনজুরি সময়ে নর্টগাল গোল করলে পরাজয় এড়ায় স্বাগতিক শিবির। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তারেক সহ সব আসামি খালাস। পুরো বিচার প্রক্রিয়ায় ছিল প্রতিহিংসামূলক, আপিল বিভাগের পর্যবেক্ষণ। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন। নতুন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে প্রস্তাবনা বাস্তবায়নের আশা ডক্টর ইউনূসের। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে প্রথম মামলা, আসামি আরও 123 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বিতর্কিত কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেফতার। এবং অবৈধ মোবাইল ফোন সেটের দাপটে ঝুঁকিতে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার, অপব্যবহারে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।